যখন ট্রেনটা আউশগ্রাম স্টেশনে এসে থামল, ঘড়িতে কাঁটা 4টের ঘর পেরিয়েছে। ট্রেন থেকে নেমে জয় বেরিয়ে এলো বাইরে। এরপর স্টেশন সংলগ্ন এলাকার যানজট পেছনে ফেলে সে পা রাখল গ্রামের মেঠো পথে। রাস্তার দুপাশের বাড়িগুলি সাদামাটা মাটির দেওয়াল ও ছাউনি দিয়ে সাজানো। অদূরে মাঠে খেলা করছে বাচ্চা ছেলের দল, আর পথের ধারে কয়েকটা কুকুর শান্তভাবে শুয়ে আছে। রাস্তার গা ঘেঁষে একে একে বেড়ে উঠেছে ছোট ছোট ফুল। তাদের রঙিন পাপড়ি হালকা বাতাসে নড়ছে। দুপাশের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আর পাখিদের কলতান উপভোগ করতে করতে জয় এসে থামল অর্ধভগ্ন দোতলা বাড়ির সামনে। তারপর বাড়ির ফটক অতিক্রম করে সদর দরজায় টোকা দিতেই দরজা খুলল একজন মধ্যবয়স্ক লোক। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কোত্থেকে আসছেন? আমি আসছি কলকাতা থেকে। আমার নাম জয়। জয়? মানে তুমি অজয় দাদাবাবুর ছেলে? হ্যাঁ, আসলে আরে তুমি আগে বলবে তো তুমি অজয় দাদাবাবুর ছেলে জয়। তোমাকে প্রথমে চিনতেই পারিনি। এই সেই কোন ছোটবেলায় দেখেছি, হ্যাঁ বড় হয়ে মুখখানা একদম পাল্টে গেছে। বাবার অফিসে কাজের খুব চাপ, তাই বাবা আসতে পারল না। তাই কলেজের ছুটিতে আমি চলে এলাম ঠাম্মার সাথে দেখা করতে। তা বেশ করেছো, মা ঠাকুরন তো দিন রাত তোমার কথা কয়। হ্যাঁ আসো, ভেতরে আসো। জয় ভেতরে গিয়ে প্রথমে ঠাকুমার সঙ্গে দেখা করে কলকাতা থেকে ঠাকুমার জন্য আনা নতুন কিছু কাপড় চোপড়, ফল, মিষ্টি বিছানার পাশে রেখে জয় ওর ঠাকুমাকে প্রণাম করে আশীর্বাদ নিল। এতদিন পরে বুঝি আমার দাদু ভাইয়ের তার ঠাম্মার কথা মনে পড়লো? আসলে ঠাম্মা কলেজে পড়াশোনার প্রচণ্ড চাপ, তাই কদিন আগে পরীক্ষা শেষ হলো, তাই তো তোমার কাছে চলে এলাম ছুটি কাটাতে। তা বেশ ভালোই করেছো দাদু ভাই। 2-1 দিন থেকে আবার চলে যাবে না তো? না না ঠাম্মা, এবার তুমি নিজের থেকে চলে যেতে না বললে আমি কিছুতেই যাব না। ততদিন তোমার কাছেই থাকবো। তা তোর বাবার কি একবারও এই বুড়ি মাটাকে দেখতে ইচ্ছে করে না রে? হ্যাঁ আসলে ঠাম্মা বাবার অফিসে খুব চাপ গো, তাই আসতে পারলো না। তারপর 2 মাস টাকা ফেরত যাওয়ায় বাবা খুব চিন্তা করছিল। জীবনের দোরগোড়ায় পৌঁছে টাকা পয়সা নিয়ে আর কি হবে? হ্যাঁ যাই হোক দাদু ভাই, অনেকটা পথ কষ্ট করে এসেছো, একটু জিরিয়ে নাও। এই ভরত, দাদু ভাইকে দোতলার ঘরটা দেখিয়ে দে, আর তাড়াতাড়ি জল খাবারের ব্যবস্থা কর। আগে মা ঠাকুরন। জয় ভরতের পেছন পেছন সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো। জয়কে ঘর দেখিয়ে সেখান থেকে চলে এলো। কিছুক্ষণ পর জল খাবার খেয়ে জয় নিজের ক্লান্ত দেহটা এলিয়ে দিল বিছানায়। সারাদিনের ক্লান্তিতে দু চোখে ঘুম এলো। যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় 9:30। ঘুম থেকে উঠে পড়েছো? হ্যাঁ গো, একটু চোখ লেগে গিয়েছিল। অনেকটা রাত হয়ে গেল তো, তুমি বরং রাতের খাবারটা নিয়ে এসো। আজ ঠাম্মার সাথে বসে রাতের ডিনারটা করে নেব। তোমার ঠাম্মার বয়স হয়েছে, এখন কি আর এত রাত অবধি জেগে বসে থাকতে পারেন? উনি অনেকক্ষণ আগে খেয়ে শুয়ে পড়েছেন। আমি বরং তোমার খাবারটা নিয়ে আসি। কিছুক্ষণ পর ভরত একটা থালায় ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, নলেন গুড়ের রসগোল্লা আর পায়েস সাজিয়ে আনলো। জানো, ঠাম্মাকে কতবার আমাদের সাথে কলকাতায় যেতে বলেছি, কিন্তু কিছুতেই যেতে চায় না। বলে শহরে নাকি ঠাম্মার দম বন্ধ হয়ে আসে। আসলে এত বছরের স্মৃতি জড়িয়ে এই গ্রাম, এই বাড়ির সাথে তোমার ঠাম্মার মুখে শোনা, এককালে তোমার ঠাম্মার নিজে হাতে সাজানো সংসার ছিল এই বাড়িতে। তোমার বাবার ছোটবেলা কেটেছে এই গ্রামেই। আমি শুধু একটা জিনিস ভাবছি, এত জায়গা থাকতে দাদু এই গ্রামে কেন বাড়ি করতে গেল? এই কথাটা খুব একটা মন্দ বলনি। এই গ্রামে কেউ আসতে চায় না, যদিও বা তার আরো একটা কারণ আছে। কারণ? কি সেই কারণ শুনে? নিশির ডাক শুনেছ? কি কি বললে? নিশির ডাক? সেটা আবার কি?
মাঝরাতে অথবা শেষ রাতে বাইরে থেকে যদি কোনো মৃত মানুষের চেনা বা জানা ডাক ভেসে কোনো ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে। গ্রামাঞ্চলে সচরাচর বেশি ঘটে থাকে, আর এই ডাকে সাড়া দিলে যে কোনো ব্যক্তির মৃত্যু ঘটে। এরা নানান রকম সুরেলা কণ্ঠে ডাক দিয়ে থাকে। তোমার দাদুর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। কোনো একদিন এক অশরীরী ডাকে সাড়া দেওয়ার ফলে তার জীবনে নেমে এসেছিল অকাল মৃত্যুর কালো ছায়া। পরের দিন সকালে তোমার দাদুর খণ্ড বিখণ্ড দেহটা পাওয়া যায় গ্রামের রেল ব্রিজে। কথাটা শুনে জয় নিজের শির দ্বারায় অনুভব করল এক হিম শীতল বাতাসের স্পর্শ। কি কি বলছো এসব? বাবা মা কেউ কোনোদিন তো আমায় কিছু বলেনি এসব, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? এসব কিছুই তোমার ঠাম্মার মুখে শোনা। এই বাড়িটাকে ঘিরেও একখানা সাংঘাতিক ভৌতিক রহস্য রয়েছে। আমাদের বাড়ির সামনে যে পুকুর ঘাট রয়েছে তার মাটির তলায় আজও দুটো কঙ্কাল চাপা পড়ে রয়েছে। প্রতি রাতে এক বুক ফাটা আর্তনাদ যেন মাটি ফুঁড়ে বেরিয়ে আসতে চায় বাইরে। হ্যাঁ, এই বাড়িতে ভূত রয়েছে? হোয়াট রাবিশ! এই বিজ্ঞানের যুগে কেউ ভূতে বিশ্বাস করে? আজকে আমার গল্প শোনার পর তুমিও বিশ্বাস করবে। ঘটনাটা আজ থেকে প্রায় 100 বছর আগে। তখন এই গ্রামে জমিদার ভানুপ্রতাপ সিংহের শাসন চলত। জমিদার ছিলেন তেজস্বী, তেমনি দাম্ভিক। কালক্রমে জমিদার বৃদ্ধ হওয়ার সাথে সাথে জমিদারির সমস্ত দায় এসে পড়ল তার অসৎ ও অত্যাচারী পুত্র রুদ্রপ্রতাপ সিংহের হাতে। গ্রামের লোক তার ভয়ে তটস্থ হয়ে থাকত। আর এই গ্রামেই বাস করত এক দরিদ্র ব্রাহ্মণী আর তাদের একমাত্র কন্যা। একদিন, কি রে মা, এই সন্ধেবেলা কোথায় যাচ্ছিস? তুমি জানো না, আর জমিদার বাড়িতে তো গানের আসর বসেছে, তাই সেখানেই যাচ্ছি। আমার সাথে সুশীলাও যাবে তো সেখানে। কিন্তু রাত বিরেতে সেখানে যাওয়াটা কি ঠিক হবে? যেতে চাইছে যখন যেতে দাও। আমার মনটা কিন্তু বড্ড কুগাইছে। আগে নে, তুমি শুধু শুধু চিন্তা করছো, কিচ্ছু হবে না। আমি তাহলে আসি, তোমরা একদম চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। গরিবের ঘরে অতি রূপসী মেয়ে কোনো না কোনো সময় বিপদের সংকেত ঠিক ডেকে আনে, আর ঠিক সেটাই হলো তার ক্ষেত্রেও। জমিদারের কুদৃষ্টি পড়ল ওর ওপরে। তারপর কি হলো? দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দিন জমিদার বাবু। আমি আপনার পায়ে ধরতে, ছেড়ে দিন আমার মেয়েটাকে। আরে, একটাই তো রাতের ব্যাপার। হ্যাঁ, আমি তোর মেয়েকে যে সুখ দেব তা কি কেউ দিতে পারবে? হ্যাঁ, তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, সে আমার নজরে তোর মেয়ে পড়েছে। প্রাণের মায়া থাকলে সামনে থেকে সরে যা, মেলা প্যাচ প্যাচ করিস না। আমাদের প্রাণ থাকতে আমি আমাদের মেয়েকে কোথাও নিয়ে যেতে দেব না। জমিদার বাবু, ছেড়ে দিন। তাহলে তো দেখছি তোদের প্রাণটাই আগে নিতে হবে। নিমেষের মধ্যে হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ব্রাহ্মণীর পেট এফোর ওফোর করে দিল রুদ্রপ্রতাপ। আনন্দ উল্লাস ও নেশাতে মত্ত রুদ্রপ্রতাপ মেয়েটিকে নিয়ে গেল নিজের প্রমোদশালায়। আমার ভাবতে অবাক লাগছে, জমিদার রুদ্রপ্রতাপ সিংহ দুটো জলজ্যান্ত মানুষকে সবার সামনে খুন করলো, তাদের একমাত্র মেয়েকে তুলে নিয়ে গেল, আর কেউ বাধা দিল না। কার এত বড় সাহস ছিল যে ওই জমিদারের মুখোমুখি হয়ে লড়াই করবে? আচ্ছা, তারপর কি হলো? ছেলের হাতে ব্রাহ্মণ দম্পতির খুনের খবর পৌঁছালো ভানুপ্রতাপের কানে। লোক লস্কর নিয়ে সাথে সাথে ছুটে এলেন ব্রাহ্মণের ভিটে। মাটিতে ধূলিসাৎ আর রক্তে রাঙানো দুটি দেহ দেখে চমকে উঠলেন তিনি। পুত্রের কলঙ্ক চাপা দেওয়ার জন্য সুকৌশলে
ওই ব্রাহ্মণীর মৃতদেহ মাটি চাপা দিয়ে দিলেন। কিন্তু এ তো মহাপাপ। হিন্দু নিয়ম মতো তাদের ঠিক মতো সৎকার হলো না। আজও তারা ঘুরে বেড়ায় মুক্তির আশায়। আচ্ছা, আর তাদের মেয়ের কি হলো? তাকেও কি রুদ্রপ্রতাপ এইভাবে? অনেক রাত হয়েছে, আজকে কি সব গল্প শুনে ফেলবে নাকি? আহা, বলো না তারপর কি হলো? বেচারা নিজের সর্বস্ব খুইয়ে উদ্ভ্রান্তের মতো জমিদার বাড়ি থেকে ছুটে এলো তার বাবা মাকে শেষবারের মতন দেখার জন্য। শেষ পর্যন্ত হতভাগী ওই বেল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে! তিনটে তরতাজা প্রাণ কেড়ে নিয়ে সে কি পেল জানি না। যাই হোক, কথায় কথায় অনেকটা দেরি হয়ে গেল। ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। তুমি ঘুমিয়ে পড়ো। আর একটা কথা, কোনো দরকার হলে আমার নাম ধরে ডাকবে, আমি নিচেই আছি। রাত শেষ হতে তখনও বেশ অনেকটাই বাকি। ঘড়ির টিকটিক শব্দের সাথে অদূরে বন্য শেয়াল, গ্রামের রাত জাগা কুকুরের অনবরত গলা ফাটা বিবাদের জেরে জয়ের ঘুম ভেঙে গেল। আধো ঘুম ও আধো জাগরণে দৃশ্যটি দেখে রীতিমতন পিলে চমকে উঠল জয়ের। কোনো মতে নিজেকে সামলে সে বলল, কে কে তুমি? এত এত রাত্রে আমার ঘরে কি করছো? তুমি তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কে তুমি? আর এত রাত্রে আমার ঘরেই বা কি করছো? এবার মেয়েটি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জয়ের দিকে ফিরে তাকালো, আর তার শান্ত দৃষ্টির দিকে তাকিয়ে জয় তার রূপে মুগ্ধ হয়ে গেল। তার দু চোখের তারায় ফুটে উঠল ভালোবাসার দৃষ্টি। আমি মালিনী। Wow, you look gorgeous. I haven't seen a beautiful girl like you in this whole life. মেয়েটি এবার একটু মাথা নিচু করে ম্লান হেসে শান্তভাবে বলল, আমি প্রতিদিনই এই বাড়িতে আসি। দিনের আলো কেন জানি না আমার সহ্য হয় না, তাই তো আমি রাতের বেলাতেই আসি। মেয়েটিকে দেখার তীব্র ইচ্ছে জানান দিল জয়ের মনে। তাই সে আমতা আমতা করে বলল, আলোটা একটু জ্বালিয়ে দাও, আমি যে তোমাকে দেখতে চাই। আমাকে বুঝি দেখতে ভালো লাগছে? তা বেশ, দেখো না, ভালো করে দেখো। তবে জানো, আমার না খুব জোরালো আলো সহ্য হয় না। তবে এই আবছায়া আলোর মধ্যে অন্ধকারটা আমার বেশ ভালো লাগে। তোমার গলায় ওটা কিসের দাগ? ওটা ওটা কিসের দাগ তোমার গলায়? ও, ওটা তো গলায় দড়ি দিয়েছিলাম, তারই দাগ। গলায় দড়ির দাগ এত সহজে কি মিলিয়ে যায়? জানো, আমিও না অনেক দিন বাঁচতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার স্বামী হবে, সংসার হবে। বেঁচে থাকলে সেই স্বাদটাও হয়তো কোনোদিন পূরণ হতো, কিন্তু তার হলো কই। আমার শরীরটাকে খ্যাপা শিয়ালের মতো কুড়ে কুড়ে খেয়ে এক নিঃস্ব অসহায় সম্বলহীন জীবনযাপনের অন্ধকারে সে আমায় ছুঁড়ে ফেললো। হে অন্ধকার জীবনে বেঁচে থেকে লোকের লাঞ্ছনা, গঞ্জনা, অপমান সহ্য করার থেকে মৃত্যুর পথটাই শ্রেয় বলে মনে করেছিলাম। আমি শেষ করে দিলাম নিজেকে। আমি জানি তুমি কি ভাবছো। আমার যে এত বড় ক্ষতি করলো তার কোনো শাস্তি হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি তাই ভাবছি। যার জন্য আমার জীবনটাকে অকালে শেষ করে দিতে হয়েছে, যে আমার বাবা মাকে খুন করেছে, আর বংশে বাতি দেওয়ার কেউ নেই, সেই লম্পট পাপী খুনি জমিদারকে আমি নিজের হাতে মেরে আমার বদলা নিয়েছি। আজ থেকে 100 বছর আগে তুমি ছিলে রক্ত মাংসে গড়া জীবিতা সুন্দরী যুবতী।
সেই তুমি আজ অনেক তৃষ্ণার্ত, আর দীর্ঘকালের জমে থাকা ক্ষোভ নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছ। সেখান থেকে তো তোমার মুক্তির প্রয়োজন। বলো, বলো তুমি পারবে আমায় মুক্তি দিতে? বলো, বলো পারবে এই সামান্য কাজটুকু করে আমায় এই জীবন থেকে মুক্তি দিয়ে একটা নতুন জীবন পেতে সাহায্য করবে? জানো, আমি কোনোদিন ভূত, আত্মা এসবে বিশ্বাস করতাম না। আজ আমার মনে তীব্র বাসনা তোমাকে ছোঁয়ার। কিন্তু আমি জানি তা অসম্ভব। আমি চাইলেও তোমাকে স্পর্শ করতে পারবো না। আমি অবশ্যই পারবো তোমাকে মুক্তি দিতে। সেই মুক্তির পন্থা আমাকে বলো। আমি ভাবতাম সব পুরুষ মানুষের চরিত্র ওই জমিদার রুদ্র প্রতাপের মতন একই। তুমি একটা কথা তো ঠিকই বলেছ, আজ আমরা একে অপরকে স্পর্শ করতে চাইলেও আর সেটা পারবো না। যা হবে না সেটা ভেবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ বলো তো? তোমাকে চোখের সামনে ক্ষণিকের জন্য পাওয়ার আনন্দটুকু আমার মনের চিলেকোঠায় আজীবন থেকে যাবে। আমি যে তোমায় কোনোদিনও ভুলতে পারবো না মালিনী। এবার বলো, কি সেই পন্থা? বাড়ির দক্ষিণ দিকের বাগানের শেষ মাথায় একটা বেল গাছ রয়েছে, যে গাছে আমি গলায় দড়ি দিয়েছিলাম। ওই গাছের সামনে গেলে দেখবে মাটি থেকে কিছুটা উপরে ডান দিকে একটা ডাল ঝুলে রয়েছে। ওই ডালেই যে আমি আমার শেষ নিঃশ্বাস ফেলেছিলাম। তুমি পারবে ওই ডালটা গাছ থেকে কেটে তাতে আগুন জ্বালিয়ে তাকে ছাই করে দিতে? আমার 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 দৃঢ় বিশ্বাস, জানো, এই কাজটা করতে পারলেই আমি মুক্তি পাবো। আমি জানি আমাদের দেখা এ জন্মে না হোক, অন্য কোনো জন্মে ঠিকই হবে। সেই দিনটার প্রতীক্ষায় না হয় আমরা দুজনেই অপেক্ষা করব। মনে রাখবে তো আমায়? তোমার কথা শুনতে শুনতে কখন নিজের অজান্তেই কয়েক মুহূর্তের মধ্যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি আজীবন তোমারই থাকবো, কথা দিলাম। বেশ বেলাতেই জয়ের ঘুম ভাঙল। চোখ খুলে দেখল এক রাশ সূর্যের আলো বিছানায় এসে পড়েছে। গতকাল গভীর রাতের ঘটনা মনে পড়তেই জয় দেখল টেবিলের উপর পড়ে থাকা খাবার থালা, এমনকি লণ্ঠনটাও কোথাও নেই। আর একটু অপেক্ষা না করে, ভরতদা, ও ভরতদা, কোথায় তুমি? কয়েক মুহূর্ত অপেক্ষা করার পর তার প্রশ্নের উত্তর না পেয়ে জয় এক ছুটে দোতলা সিঁড়ি বেয়ে নেমে এলো নিচে ঠাকুমার ঘরে। উঁকি দিয়ে দেখল ঠাকুমা কোথাও নেই। তাহলে কাল আমার উপস্থিতির পর আমার সামনে যারা ছিল তারা কি কেউ জীবিত নয়? প্রত্যেকে কি আত্মা? এসব নানাবিধ প্রশ্ন যখন জয়ের মনে সন্দেহের বীজ বপন করতে শুরু করেছে, হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ শুনে সেটা এক মুহূর্তের জন্য থেমে গেল। দরজার খিল নামাতেই অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেল জয়ের। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে তার ঠাকুমা সহ এক মধ্যবয়স্ক লোক। জয়কে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে, ও মা, এ আমি কাকে দেখছি? এ তো খোকার ছেলে জয়। বুড়ো হলেও আমার চোখ তোকে ঠিক চিনে ফেলেছে দাদু ভাই। তাই এলি যখন একটা খবর দিয়ে আসতে পারতিস তো। তুমি আসবে জানলে আমরা পাশের গ্রামে যাত্রা দেখতে যেতাম না। নিশ্চয়ই কাল সারা রাত্রি খুব কষ্ট পেয়েছো। না, আসলে জয় গতকালের সমস্ত ঘটনা খুলে বলে। আমিও প্রতি রাত্রেই এই বাড়িতে কারোর কান্না মেশানো আর্তনাদ শুনেছি, কোনোদিন সাহস হয়নি। তবে তুমি যখন বলছো, আজ আমি তোমার সঙ্গে যাব। মালিনীর কথা মতো জয় বাগানের শেষ প্রান্তে বেলগাছের সামনে গিয়ে দেখল
একটা ডাল মাটি থেকে খানিকটা উপরে ডান দিকে ঝুলে রয়েছে। জয় ডালটাকে কেটে তাতে আগুন ধরিয়ে দিল। হে ভগবান, মালিনীর আত্মা যেন শান্তি পায়। জয় লক্ষ্য করল বেলগাছটার চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে। গাছের ছালগুলো আস্তে আস্তে খসে পড়তে লাগলো, আর মর্মর শব্দে গাছের মাথাটাও যেন ভেঙে পড়ল। জয় আর কোনো দিন আউশগ্রামে গিয়েছিল কিনা জানা নেই, কিন্তু আমৃত্যু মালিনী থেকে গিয়েছিল জয়ের মনের চিলেকোঠায়।